আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম ল্যাসো টুল নিয়ে, তাই না? তো ল্যাসো টুল কিভাবে কাজ করে? ল্যাসো টুল হচ্ছে আমাদের ফ্রি সিলেকশনের সুযোগ করে দেয়, যে আমরা কোনো কিছু ড্রয়িং করলাম সেটাকে ফ্রিলি মুভ করাতে পারি যে কোনো এক স্থান থেকে আর এক স্থানে। যেমন এখানে আমরা যখন একই লেয়ারে একাধিক অবজেক্ট ড্রয়িং করে ফেলি, আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। একই লেয়ারে যখন একাধিক অবজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলি এবং সেটাকে নিজের মতো করে নড়াতে চড়াতে চাই বা মুভ করতে চাই, তখন কিন্তু পারি না সেটা। সেই সুযোগটা কিন্তু আমাদের থাকে না। কেন সেই সুযোগটা থাকে না? কারণ এটা সেম লেয়ারে আছে। কিন্তু ল্যাসো টুলের সাহায্যে কিন্তু সেটা সম্ভব। ল্যাসো টুলের সাথে সিলেকশন করে আমি চাইলে এটাকে আমার এই লেয়ারে যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি। এখন দেখতেছেন না শুধুমাত্র এই যে সিলেকশন, আপনারা কি দেখতেছেন? এই সিলেকশনের শুধুমাত্র এই ঝিরঝির এইটা নিচের দিকে যাচ্ছে, তাই না? এতটুকু অংশ দেখা যাচ্ছে না? জি ভাইয়া, যেটা বিরক্তি ছিল ওটাই। দেখাচ্ছে এতটুকু, কিন্তু এই ইমেজটাও কিন্তু যাচ্ছে। কেন দেখতে পাচ্ছি না? এটা স্লো কাজ করতেছে। স্লো কাজ করতেছে, যার কারণে আমার কাছে আপনাদের কাছে মনে হচ্ছে যে এইটা শুধুমাত্র নিচের দিকে এতটুকু আসছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু এই ইমেজটা কিন্তু এতটুকু নিচে নেমে আসছে। তো এই সমস্যা কি, সমাধান কি হতে পারে? এই সমস্যার সমাধান হচ্ছে আমরা নেক্সট দিন থেকে চেষ্টা করব যে লোয়ার ভার্সনগুলো আছে 19 বা 20-তে ক্লাস করানো। তো সেই ক্ষেত্রে এই ঝামেলাটা হবে না। আপডেট ভার্সনে অনেক ঝামেলা হয়, পিসির কনফিগারের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তো এই জন্য আমরা একটু, ভাই বিশের লিঙ্কটা একটু দিয়ে দেন, ওটা পাইতেছি না কোথাও। আচ্ছা, iGetIntoPC.com লিখে সার্চ করবেন, আপনি হচ্ছে লিঙ্কটা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা আরেকটা বুঝি কি, নাই। iGetIntoPC লিখে সার্চ করলে আপনি ওই লিঙ্কটা পাবেন ফর ডাউনলোডের। আই গেটিং টু সি। হ্যাঁ, iGetIntoPC। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম ল্যাসো টুল নিয়ে। তো ল্যাসো টুলের কাজ কি? আমরা এইভাবে ফ্রি সিলেকশন করতে পারি, যেখানে ইচ্ছা সেই অংশটুকু আমরা সিলেকশন করতে পারি এবং সেটাকে একই লেয়ারের এক স্থান থেকে অন্য স্থানে মুভ করাতে পারি। ঠিক আছে, সিলেকশন করলাম মুভ টুল দিয়ে, একই লেয়ারের এক স্থান থেকে অন্য স্থানে, দেখেন এই যেভাবে মুভ করাচ্ছি কিন্তু দেখেন, এই যে আমরা সিলেকশনটা করেছি ল্যাসো টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে এই অংশটা সিলেকশন করেছি। এবার এই মুভ টুলটা নিয়ে আমরা একই লেয়ারে দেখেন বিভিন্ন ভিন্ন জায়গায় মুভ করাচ্ছি। এখন কিন্তু মুভ হচ্ছে, মুভ মুভ করাচ্ছি কিন্তু যে কোনো জায়গায়। এই পেজের আগে প্রথমে এখানে ছিল না, আমি কিন্তু সেম লেয়ারে আছি। সেম লেয়ারে থাকার পরেও আমি কিন্তু নিজের মতো করে যে কোনো জায়গায় এটাকে মুভ করাতে পারছি। কেন? আমি ল্যাসো টুল দিয়ে এই অংশটুকুই সিলেকশন করেছি এবং এই অংশের ভিতর যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা তো এখন সিলেকশন অবস্থায় আছে। আমি এটাকে নিয়ে এখন মুভ করায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছি। আর একটা কি করতে পারি আমরা ল্যাসো টুল দিয়ে? ল্যাসো টুল দিয়ে আমরা কোনো কিছু সিলেকশন করলাম, এতটুকু অংশ সিলেকশন করে কন্ট্রোল জে যদি চাপ দিই, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে নতুন আর একটা কপি কিন্তু উপরে দেখেন তৈরি হয়ে গেছে, দেখছেন? এখন এটাকে যদি আমরা মুভ করি তাহলে দেখা যাবে দুইটা, দেখছেন? ভাইয়া পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে কাজটা করে তো দেখি। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো রয়েছে, যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেখাচ্ছি তাহলে বোঝার জন্য, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড, প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে একবার দেখান তো। আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড কি কালার দেব? ব্লু, এই কালার থাক, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো এইগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, ভাইয়া আর গেটিং পিসিতে ঢুকে কোনটা ডাউনলোড করবো? বুঝতে পারলাম না ভাই, বুঝতে পারিনি আপনার কথা, আরেকবার বলেন। ওই যে 19-এর যে লিঙ্কটা দিয়েছিলেন হ্যাঁ, পিসি, হুম, ওটাতে ঢুকে
ওইখান থেকে ঢুকে হচ্ছে দেখেন ফটোশপের যে ভার্সন গুলো আছে না অনেকগুলো 19 এর, যেটা উইন্ডোজের জন্য যেটা আছে না, উইন্ডোজের যে অনেকগুলো, ওইগুলো হচ্ছে আপডেট ভার্সন, একটার পর একটা। উইন্ডোজের জন্য যেটা আছে যে কোনো একটা ডাউনলোড করলে কাজ করবে। ভাইয়া বুঝিনি। যে কোনো একটা ডাউনলোড করলে কাজ করবে উইন্ডোজের জন্য যেগুলো আছে, উইন্ডোজ আর ম্যাক বলে লেখা আছে দেখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কথা? তা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালারের কথা বললেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, আমরা নতুন একটা লেয়ার নিলাম। এখন একটা নতুন লেয়ারে আমরা একাধিক অবজেক্ট এরকম তৈরি করলাম আলাদা আলাদা কালারের। একই লেয়ারের উপরে একাধিক অবজেক্ট তৈরি করতেছি। এটা অন্য একটা কালার দিই, তাই না? কালারটা আচ্ছা, চারটা কালার আমরা দিলাম। তো আমরা তো সেম লেয়ারে কাজ করেছি, তাই না? সেম লেয়ারে। তো অনেক সময় হয় কি আমরা যে ভুল করে একই লেয়ারে একাধিক অবজেক্ট তৈরি করে ফেলে। তো এখন এটাকে যদি আমরা আলাদা করতে চাই, বা এই লেয়ারে যদি আমরা এটাকে নড়াচড়া করতে চাই, আমরা এখন ড্রয়িং করে মনে হচ্ছে আমরা এই চারটা লেয়ার যদি চারটা কর্নারে দিতাম তাহলে মানে ভালো লাগতো। তো এটা কিভাবে করতে পারি? আমরা ল্যাসো টুলটা নিয়ে এভাবে এই অবজেক্টটা চার পায়ে দিয়ে এরকম সিলেকশন করব, মনে থাকে যেন। এইভাবে ছাড়ে দেওয়া যাবে না মাঝপথেতে। মাঝপথেতে ছেড়ে দিলে অটোমেটিক লাইন তৈরি হবে। আমরা যেখান থেকে শুরু করতেছি সেইখানে যে ছেড়ে দেবো এইভাবে। তো এটাকে আমরা সিলেকশন করলাম, এখন মুভ টুলটাতে ক্লিক করলাম। মুভ টুলটাতে ক্লিক করে আমরা যদি এখন এটাকে মুভ করে এইভাবে এই পেজের এখানে আমার দরকার, এটাকে নিয়ে গেলাম, চলে গেল এখানে, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। ঠিক আছে, দেখেন সেম পেজে আছে, কিন্তু সেম পেজে থাকার পরেও চলে যাচ্ছে। আবার মনে করেন যে এটাকে ধরে ভাবতেছি এই কর্নারে দিব, এভাবে ভাইয়া মুখটা কিভাবে করালেন আবার দেখান। এই যে মুভ টুল, ল্যাসো টুলের উপরে মুভ টুলে ক্লিক করলাম, সিলেকশন করলাম ল্যাসো টুল দিয়ে, মুভ টুলে ক্লিক করলাম, এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, জাস্ট মাউসের লেফট পাশে ক্লিক করে ধরে নিয়ে যাচ্ছি এভাবে টেনে। বুঝতে পেরেছেন? জি। কন্ট্রোল ডি। সেম ভাবে ল্যাসো টুলটা আবার নিব, এদিকে একটু যাওয়ার দরকার, তাই না? ল্যাসো টুলটা নিয়ে এইভাবে একটু এদিকে সরাই দিই, সরাই দিলাম একটু। মুভ টুলটা নিয়ে এইটাকে ধরে এখন এই কর্নার এভাবে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। এই সিলেকশনটা সরানোর জন্য কন্ট্রোল ডি চাপ দিলাম। আবার ল্যাসো টুলে আসলাম, এই ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেকশন করলাম, মুভ টুলে গেলাম, মুভ টুলের সাহায্যে মুভ করে এখানে নিয়ে চলে আসলাম এই কর্নারে, তাই না? কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। দেখেন সেম এই চারটা লেয়ার কিন্তু সেম অবস্থায় আছে, কিন্তু সেম লেয়ারে থাকার পরেও কিন্তু আমরা সিলেকশন করে ওই অংশগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে মুভ করতে পারি, তাই না? তো ল্যাসো টুল হচ্ছে আমাদের এই রকম একটা স্বাধীনতা দেয় যে আমাদের যদি কোনো কিছু সিলেকশন থাকে, সেই সিলেকশন থাকা অবস্থায় আমরা সেটাকে মুভ করাতে পারি, বা ফ্রি হ্যান্ড সিলেকশনের ক্ষেত্রে ল্যাসো টুলটা সুবিধা করে। এই কাজ যে অন্য টুল দিয়ে করা যাবে না তা কিন্তু না, বা এর পরে যে পলিগন ল্যাসো টুল আছে সেটার সাহায্যে করা যাবে না তা না। আমাদের সব থেকে যে সুবিধা হবে যে টুলটা, যেখানে যেমন ভাবে সুবিধা হবে তখন সেখানে সেভাবে কাজ করব, কাজে লাগাবো। বুঝতে পেরেছেন? তো ল্যাসো টুলের কাজ কি আমাদের ফ্রি সিলেকশন করতে সাহায্য করা। বুঝতে পেরেছি তো সবাই? জি। তো ল্যাসো টুল আমাদের ফ্রি সিলেকশনের সুযোগ দেয়। এখন এই ল্যাসো টুলের মাঝখানে যদি ল্যাসো টুলের উপরে আমরা মাউসের রাইট পাশে ক্লিক করি, ল্যাসো টুলের উপর যদি রাইট পাশে ক্লিক করেন, পলিগন ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল দেখা যাচ্ছে। এখন এই পলিগন ল্যাসো টুল কিভাবে কাজ করে? পলিগন ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনাকে স্ট্রেট লাইন তৈরি করে দেয়া। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে পয়েন্ট তৈরি হবে, এভাবে স্ট্রেট লাইন, যেখানে ক্লিক করবেন সেখানে পয়েন্ট। আপনি এটাকেই ক্লিক বাইরে চলে গেছেন, ঠিক
ঠিক আছে, এখন আপনি এটাকে ব্যাক যাচ্ছেন, কন্ট্রোল জেড দিয়ে কিন্তু এটাকে ব্যাকে যায় না। এটাকে যদি আমাদের ব্যাকে নিয়ে যেতে হয়, এই ল্যাসো টুলটাকে আমাদের ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস একটা করে ক্লিক করতে হয়, তাহলে একটা পয়েন্ট করে সেটা ব্যাকে যেতে থাকে, এটা একটা পয়েন্ট করে ব্যাকে যেতে থাকে। তো আমরা এটাকে সিলেকশন করতে চাচ্ছি, এইভাবে যদি পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, তাই না, কর্নার, কর্নারে যদি আমরা একটা করে ক্লিক করি, তাহলে কি এটা সিলেকশন হয়ে গেল না আমাদের? এখন মুভ টুলের সাহায্যে এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো না এইভাবে, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছেন তো বিষয়টা? তো এই ল্যাসো টুলের সাহায্যে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। পলিগন ল্যাসো টুলের সাহায্যে কি কাজ করতে পারি, কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। যেমন নর্মাল পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যেগুলো স্ট্রেট লাইন আছে। তো আমরা আমাদের প্রজেক্টের কাজ করার জন্য আমরা ইউজ করব unsplash.com নামের একটা ওয়েবসাইট, যেটা লিওন ইমেজ যেখানে আছে, এবং সেটা ফ্রিলি আপনার কাজ করতে পারবেন। এখান থেকে ফ্রি ইমেজগুলো নিয়ে আপনাদের কমার্শিয়াল কাজে ইউজ করতে পারবেন, আপনাদের পার্সোনাল প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারবেন। লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তো এইখানে যে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলে সেই রিলেটেড আমরা ইমেজ পাবো। আচ্ছা, এই যে ইমেজ, এই ইমেজ থেকে চাচ্ছি আমরা এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, স্কাইটা, এই স্কাইটা আমরা ডিলিট করে দেবো। বা আমাদের ক্লায়েন্ট আমাকে বলেছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা কাজ, যেটা আমাদের মার্কেট প্লেসে কাজ করতে পারবে এবং কাজে লাগবে। খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আলোচনা করবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে রিমুভ নিয়ে ইউজ কিভাবে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে সেই বিষয় নিয়ে দেখাবো। তো আমরা বেসিক বিষয়গুলো এখন দেখতেছি যে এটার সাহায্যেও ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যেতে পারে। কিভাবে সেটা যেতে পারে, যেমন আমরা একটা ইমেজ ডাউনলোড করব, এখান থেকে সেভ করলাম, এখান থেকে ডাউনলোড হলো। তো একটা ইমেজ ফটোশপে কয়েকটা ভাবে ওপেন করা যেতে পারে, সেই বিষয়ে আমাদের জানতে হবে কেমন করে ওপেন করা যেতে পারে। আমরা যদি সেম পেজে ইমেজটাকে ওপেন করতে চাই, তাহলে ইমেজটাকে আমরা যদি কন্ট্রোল সি এখান থেকে কপি করি, যদি এখানে কন্ট্রোল ভি দিই, তাহলে এই পেজে আসে। মনে থাকবে তো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেজে নিয়ে আসলাম। আর একটা কিভাবে আসে, এইখান থেকে ড্র্যাগ করে ফটোশপে ওপেন করব এবং এই পেজে নিয়ে এসে ছেড়ে দেব। ঠিক আছে, কন্ট্রোল ভি, হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে হচ্ছে কপি আর কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট। কপি পেস্ট এভাবে করতে হয়। আর একটা কিভাবে, ড্র্যাগ করে, আমি যেভাবে নিয়ে আসলাম, দেখছেন যে কিভাবে ড্র্যাগ করে নিয়ে এলাম, যে এখান থেকে এভাবে টেনে নিয়ে, এখান থেকে ধরে টেনে নিয়ে ফটোশপের উপর যে ছেড়ে দিলাম, এখানে এখানে এই পেজের উপর আসলো। যদি এই ইমেজটা আমাদের এই পেজে না, নতুন ট্যাবে ওপেন করতে হয়, সেটা কিভাবে করতে পারি? একটা ওয়ে আছে, আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করব, ফাইল থেকে যখনই নিউতে ক্লিক করব, অটোমেটিক ইমেজের যে সাইজটা, সেই সাইজটা এখানে চলে আসে। জাস্ট আমরা রেজুলেশনটা যদি আমরা এখান থেকে বাড়াই দিই, আমাদের কাজ ওকে। ক্রিয়েট, এবার কন্ট্রোল ভি যদি চাপ দিই, তাহলে আমরা নতুন একটা পেজে এইটা ইমেজটাকে নিয়ে আসলাম, সেম ইমেজটা। ঠিক আছে, আর একটা কিভাবে আনা যেতে পারে, এই যে ইমেজটা আমরা এখানে ডাউনলোড করছি, এখানে দেখা যাচ্ছে, এইটা যদি আমরা ড্র্যাগ করে এই যে উপরে যে মেনু বার দেখা যাচ্ছে না, ইমেজের লেখাগুলো অপশন যেখানে দেখা যাচ্ছে, এইগুলো সোজাসুজি যদি উপরে ছেড়ে দিই, তাহলে এটা অটোমেটিক নতুন এই যে পেজে ওপেন হয়। ঠিক আছে, এরকম নতুন পেজে ওপেন হয়। বুঝতে পেরেছেন? আরো একটা ওয়ে আছে ডাউনলোড মানে ওপেন করা, সেটা হচ্ছে আপনার ইমেজটা, মনে করেন যে একটা ইমেজ আপনার ডেস্কটপে আছে। ঠিক আছে, আপনার ডেস্কটপের পরে এই ইমেজটা আছে, আমি চাচ্ছি এই ইমেজটা এখন ওপেন করতে। কিভাবে সেটা ওপেন করতে পারি? আমি ফাইল থেকে ওপেন, ঠিক আছে, শর্টকাট কন্ট্রোল ও, ফাইল থেকে ওপেন। এবার ইমেজটা আমাদের কোথায় আছে? ডেস্কটপের উপর। সাপোজ যে যার যেখানে থাকবে, এই ইমেজটা ওপেন করতে আছে, এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব, আমাদের সামনে এই ইমেজটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি কিভাবে একটা ইমেজ ওপেন করতে হয়? অনেকগুলো ওয়ে আছে, তাই না, একটা ইমেজ ওপেন করার।
তো যে কোনো ভাবে আপনি চাইলে ইমেজ ওপেন করতে পারেন। আর আপডেট ভার্সন যারা চালান না তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে আসলে ইমেজটা ওপেন হয় না সাধারণত। তো ফাইল থেকে ওপেন করতে হয়, অথবা কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি দিলেও হয়তো বা CS6 এ মনে হয় ওপেন হয় না। তো এখন আমাদের এই যে পলিগন যে ল্যাসো টুলটা, পলিগন ল্যাসো টুলের কাজ কিভাবে করে সেটা আমাদের এখন দেখতে হবে, ঠিক আছে? পলিগন ল্যাসো টুল কিভাবে কাজ করে। তো আমরা এই যে কর্নার গুলো, এক একটা কর্নারে একটা করে ক্লিক করলেই তো হবে, তাই না? জি। আমাদের একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে কিভাবে যাব? ব্যাক স্পেস। ব্যাক স্পেস। প্রোগ্রাম এরর, ডাউনলোড ঠিক মতো হয় না, ফাইলের ভিতর মিসিং আছে কিছু, কাজ করা যাবে না এটা দিয়ে। ভাই এই প্রবলেমটাই হইতেছে সবাই, এটাই হইতেছে ডাক্তার, সবাই এরর উঠতেছে। ফাইলের সমস্যা। আচ্ছা, আমি এইভাবে সিলেকশন করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এইভাবে বাইরে দিয়েও নিয়ে গেলে কোনো সমস্যা নেই। বাইরে দিয়ে নিয়ে গিয়ে আমাদের আগের যেখানে আছে সেই পয়েন্টে যে ছেড়ে দেবো। এতটুকু কিন্তু আমাদের সিলেকশন হয়ে গেছে। এই যে কাজ করতেছে না, সিলেকশন হয়ে গেছে কিন্তু এই ঝিরঝির করতেছে, দেখছেন? তো এখন যদি আমরা এটাকে মাউসের রাইট পাশে ক্লিক করি সিলেকশনের পরে, কাজ না করলে কি কাজ করানো যায় বা দেখানো যায়? এখান থেকে যদি আমরা সিলেক্টে ক্লিক করি, এখান থেকে দেখি সিলেক্টে যদি ক্লিক করি, এখান থেকে যদি আমরা এই লেয়ারটাকে যদি কপি করি, যে আমরা যে সিলেকশনটা করলাম এই সিলেকশনটাকে আমরা কিন্তু কপি করতে পারি, ঠিক আছে? সেটা কিভাবে? আমাদের যে সিলেকশনটা আছে এই সিলেকশনটা যদি কন্ট্রোল জে চাপ দিই, কন্ট্রোল জে চাপ দিলেও কপি হয়ে নতুন লেয়ারে যায়, ঠিক আছে? দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাই, কন্ট্রোল জে চাপ দিলাম, কপি হয়ে সিলেকশনটা গেল, নতুন লেয়ারে গেল। মাউসের রাইট পাশে ক্লিক করলে এখানে হচ্ছে সিলেক্ট লেয়ার ভায়া কপির একটা অপশন আসে, আপনারা এখান থেকে লেয়ার করতে পারেন, অথবা এখানে লেয়ারে ক্লিক করে সিলেকশন থাকা অবস্থায় লেয়ারে ক্লিক করে এখান থেকে লেয়ার ভায়া কপির অপশনটা মেবি আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখতেছি না। আপনারা মাউসের রাইট পাশে ক্লিক করলে এখানে লেয়ার ভায়া কপি নামে একটা অপশন পাবেন, অথবা শর্টকাট যদি কন্ট্রোল জে ক্লিক করেন তাহলে হচ্ছে কি হবে, এই লেয়ারটা কিন্তু কপি হবে। কপি হয়ে কন্ট্রোল জে ক্লিক করলাম, কপি হয়ে নতুন লেয়ারে চলে গেল। আমরা এই পিছনে এটাকে যদি হাইড করি তাহলে দেখতে পারবো যে এখানে ট্রান্সপারেন্সি, অর্থাৎ ফাঁকা জায়গা। ট্রান্সপারেন্সি মানে ফাঁকা জায়গা, এখানে কোনো কিছু নেই। আমরা এইভাবে কিন্তু আমাদের যে স্টেট যে কাজগুলো আছে, যেমন এখানে আরেকটু আছে, তাই না? আমরা পলিগন ল্যাসো টুলটা আবার নিব, নিয়ে এতটুকু অংশ আবার সিলেক্ট করব, ব্যাক দেব, ভুল জায়গায় ক্লিক করছি, এতটুকু সিলেকশন করলাম, সিলেকশন করে ডিলিটে ক্লিক করলাম, এই অংশটুকু কিন্তু
ডিলিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যেগুলো আমাদের স্ট্রেট লাইন আছে যে বিল্ডিং গুলোর, তাই না? যেমন এই ঘরের ঘরটাকে আমরা সব থেকে আলাদা করতে চাচ্ছি, আমরা এটাকে কপি করলাম, কপি করে নতুন একটা পেজ ওপেন করব। রেজুলেশনটা 300 অবশ্যই করে দেবেন এখান থেকে। জাস্ট কর্নারে কর্নারে ক্লিক করলাম এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যে শেষ করলাম, আমাদের সিলেকশনটা হয়ে গেল। এখন এটাকে আমরা যদি দেখেন এখন আসছে, মাউসের রাইট পাশে ক্লিক করে লেয়ার ভায়া কপিতে ক্লিক করি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে নতুন লেয়ারে চলে গেল, ঠিক আছে? অথবা যদি আমরা শর্টকাট কি বললাম বলেন তো, নতুন কপি কোন সিলেকশন বা কোন লেয়ারকে যদি ডুপ্লিকেট করতে হয়, কন্ট্রোল জে ক্লিক করলাম, এটা নতুন লেয়ারে চলে গেল। আমরা এই দুটোকে সিলেকশন অফ করে আমরা এগুলোকে কিন্তু এখন দেখতেছি শুধুমাত্র এই ঘর আছে, ঘর ছাড়া কিন্তু কোনো কিছু নাই। আমরা ঘরকে ডুপ্লিকেট করে বহু ঘর বানাই দিতে পারি। কি এই যে মুভ টুল থাকা অবস্থায় অল্টে ক্লিক করলে কি ডুপ্লিকেট করা যায়। অথবা আপনি যদি এটাকে ডুপ্লিকেট করতে চান, এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল জে যদি চাপ দেন, এখন এটাকে ধরে আস্তে আস্তে আপনি একটা একটা করে সরাই দেন, একটার উপর থেকে আরেকটা এভাবে সরাই দেন। জাস্ট বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন বিষয় হচ্ছে আমাদের মূল বিষয় দেখার চেষ্টা করতেছি সিলেকশন টুলে, পলিগন ল্যাসো টুলের সাহায্যে আমরা কিভাবে সিলেকশন করে কোনো অবজেক্টকে পিকচার থেকে আলাদা করতে পারি, তাই না? যে কোনো পিকচারকে আমরা অবজেক্ট থেকে আলাদা, পিকচার থেকে যে কোনো অবজেক্টকে আমরা আলাদা করতে পারবো। যেমন এখান থেকে কি করতে পারি, স্ট্রেট লাইন যেমন এই বিল্ডিং গুলো আছে, এইগুলো মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কন্ট্রোল ভি, এই পেজে ওপেন করি, আগেরগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই। তো আমরা এখান থেকে সেম ভাবে পলিগন ল্যাসো টুলটা নিলাম, এতটুকু সিলেকশন করলাম। এখন যদি আমরা লেয়ার ভায়া কপিতে ক্লিক করি, চলে যাবে নতুন লেয়ারে, অথবা কন্ট্রোল দিয়ে যদি ক্লিক করি এই সিলেকশনটা নতুন লেয়ারে চলে যাবে। এখন আপনি মনে করেন যে সিলেকশনটা আপনি এইভাবে না করে আপনি স্কাইটা সিলেকশন করেছেন, তাই না? আপনি চাচ্ছেন এই বিল্ডিং এর স্কাইটা চেঞ্জ করবেন, তাহলে কি স্কাইটা সিলেকশন করতে হবে না এইভাবে? সেম ব্যাপারটা যেটা ঘরের ক্ষেত্রে করলাম, সেই বিষয়টা আমরা কি করলাম, এখানে স্কাই উল্টো দিকে সিলেকশন করলাম, তাই না? অথবা আপনি সিলেকশন করেছেন এই ঘর, এখন এই ঘর সিলেকশন করে আপনার মন চাচ্ছে আমি স্কাইটা রিমুভ করব, ওইখানে নতুন একটা স্কাই অ্যাড করব, সিলেকশন করে আমি চাচ্ছি এই লেয়ারেই থাকবো কিন্তু আমি এই ঘরটাকে রাখবো, স্কাইটা রিমুভ করে দেব। তখন সেটা কিভাবে করতে হবে? আমি যদি এখন ডিলিটে ক্লিক করি, আমাদের তো এই ঘরটা ডিলিট হয়ে যাবে, তাই না? সিলেকশন তো এই ঘর আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে, এই সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। সিলেকশন ইনভার্স করে কিভাবে বলেন তো? কন্ট্রোল শিফট আই, যেটা গত প্রথম ক্লাসে বলা হয়েছিল। আমরা যদি কন্ট্রোল শিফট আই ক্লিক করি, এখন আমাদের সিলেকশনটা কি, এই বাইরের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা, তাই না? অর্থাৎ স্কাইটা আমরা যদি এখন এখান থেকে ডিলিট করে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল।
আমরা যদি চাই কোনো ইমেজ থেকে, সাপোজ এই ইমেজের যে স্কাইটা ছিল, তাই না, এই স্কাইটা আমরা সিলেকশন করলাম, হাউসটা তো সিলেকশন আছে, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে স্কাইটা সিলেকশন করলাম। এই স্কাইটা মুভ টুল দিয়ে আমরা এখান থেকে নিয়ে এই ইমেজে কিন্তু বসাই দিতে পারি, কন্ট্রোল টি। এখন যদি এটাকে এই ইমেজের নিচে রাখি, স্কাইটা আমাদের উপরে আছে না, সেই জন্য আমরা স্কাই দেখতে পাচ্ছি। এই স্কাইটাকে ধরে যদি এই দ্বিতীয় যে লেয়ারের নিচে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখন এই স্কাই আছে, তাই না? আমরা এইভাবে কিন্তু অ্যাডও করতে পারি কোনো কিছু, তাই না, ল্যাসো টুলের সাহায্যে। ওই ইমেজটা ড্রয়িং করলাম, আমরা ওই ইমেজটা এখানে নিয়ে আসলাম। এখন ইমেজটা অনেক ছোট আছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট ধরে একটু বড় করলাম, ঠিক আছে, শিফট ধরে টেনে বড় করলাম এবং অল শিফট ধরে আর একটু সমান্তরালভাবে বড় করলাম, ঠিক আছে। এবং এটাকে আমাদের এই বিল্ডিং এর নিচে নিয়ে এলাম। দেখেন আমি যে লেয়ারের দিকে খেয়াল করে দেখেন, এই যখন আমি এই ইমেজটাকে অর্থাৎ আমাদের এই স্কাইটাকে নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছি, তখন দেখেন যে এই ইমেজটা কি হচ্ছে, যখনই লেয়ারের নিচের দিকে নিয়ে যাচ্ছি দুইটা লেয়ারের মাঝে সবুজ একটা চিহ্ন আসতেছে, তাই না? যখন এই সবুজ চিহ্ন আসবে তখন মনে করবেন যে হ্যাঁ আপনার এই দুইটা লেয়ারের মাঝে যাচ্ছে। যদি না আসে তাহলে বুঝবেন যে যাচ্ছে না, আপনি এইখানে আছেন তার মানে দায় নাই। যখন এই লেয়ারের মাঝখানে আসতেছেন তখনই দেখেন ওইটা দেখা যাচ্ছে, মানে আপনি এই লেয়ারের মাঝখানে যাচ্ছেন। এখন আপনি ইমেজের মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলেন, অ্যাড করে দিলেন। আগের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছিল না, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা করে দিলাম, তাই না? এতটুকু অংশ কি বুঝতে পেরেছি আমরা? ভাইয়া বুঝতে পারছি, এখন কাজ বুঝতে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে আসলে এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবেন। যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হওয়া যায়। একবারে সবকিছু হয় না, আস্তে আস্তে সবকিছু হবে। তো বিষয় হচ্ছে লেয়ারের বিষয়টা আজকে ক্লিয়ার হলো মোটামুটি। না, লেয়ার তো এখন আলোচনা করাই হয়নি, লেয়ার নিয়ে একটু পর আলোচনা করব, আরো ক্লিয়ার করে দেবো লেয়ারের বিষয়গুলো, ঠিক আছে। আমি জাস্ট কাজের ক্ষেত্রে লেয়ারের দুই একটা বিষয় দেখাচ্ছি, লেয়ার নিয়ে একটু পরে যখন আলোচনা করব লেয়ারের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? তো আমরা এই স্কাইটা ওই স্কাই না দিয়ে আমি জাস্ট স্কাই এখান থেকে দিলাম, আপনি এখান থেকে জাস্ট যদি স্কাই লেখেন, স্কাই, তো এখান থেকে অনেক স্কাই পাবেন না। আপনি একটা স্কাই ডাউনলোড করেন, কপি স্কাই, এখানে যে কন্ট্রোল ভি পেস্ট, এই স্কাইটা বিল্ডিং এর নিচে দিয়ে দেন, হয়ে গেল স্কাই রিমুভ, তাই না? আপনার এই স্কাইটা ডিলিট করে দিই, এই স্কাইটাকে নিচের দিকে নামায় কন্ট্রোল টি ধরলাম, শিফট ধরে একটু বড় করে দিলাম, আমাদের নতুন আরেকটা স্কাই কিন্তু অ্যাড হয়ে গেল, স্কাই রিপ্লেসমেন্ট হয়ে গেল, তাই না? তো আমরা এইভাবে তো কোনো কিছু রিমুভ করে সেখানে কোনো কিছু অ্যাড করতে পারবো না, এইভাবে বলেন তো? খুবই সহজেই কিন্তু পারবো আমি মনে করি। তো ল্যাসো টুলের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ল্যাসো টুলের সাহায্যে আমরা চাইলে কোনো কিছু এক্সট্রা অ্যাডও করতে পারি, তাই না? রিমুভ করে সেই রিমুভের জায়গায় আমরা অ্যাড করতে পারি, যেমন এই বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের এই স্কাইটা ডিলিট করে দিলাম, এই স্কাই জায়গায় আমরা কি নতুন কোনো স্কাই রিপ্লেস করতে পারবো না? যে নতুন যে স্কাইটা আমরা নিয়ে এলাম, কন্ট্রোল ভি দেওয়ার এখানে পেস্ট করে দিলাম, এটাকে যদি ইমেজের পিছনে দিয়ে দিই, পিছনে স্কাইটা অ্যাড হয়ে গেল, তাই না? বুঝতে পেরেছি আমরা সবাই? জাস্ট কন্ট্রোল, এটা উপরে আছে লেয়ারটা, যেটা উপরে আছে সেটাই তো দেখা যাবে, তাই না? আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ইমেজের পিছনে থাকবে, তাই না? যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সিলেকশন করে আমাদের মূল পিকচার থেকে আগে কি করেছি, মূল পিকচার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট করে দিয়েছি।
অর্থাৎ যে স্কাইটা আগের স্কাইটা ছিল, পরে আমরা এই স্কাইটা নিয়ে এসে রিপ্লেস করে দিচ্ছি তার জায়গায়। খুব ইজি, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তো ভাই আগেরটাকে ডিলিট করতে হবে, নাহলে কি হবে না? না, আগেরটা ডিলিট না করলে আপনি দেখবেন কোথায়? আপনি যে অংশটা যে জায়গাটা ডিলিট করবেন, আপনি এক্সট্রা যখন কোনো ইমেজ অ্যাড করবেন তখন ওই ইমেজে তো ওই অংশটুকুই দেখা যাবে, তাই না? জি ভাই। বুঝতে পারছেন? অর্থাৎ আমার যেখানে যে অংশটুকু দেখতে চাচ্ছি, আমার আগের স্কাইটা ভালো লাগতেছে না, আমি স্কাইটা ডিলিট করে দিলাম। ওই ফাঁকা জায়গায় তো কোনো কিছু যদি অ্যাড করতে হয় তখন কি, আমি যখন নতুন কোনো অবজেক্ট অ্যাড করব তখন ওই ফাঁকা জায়গাটা ওই অবজেক্টটা নিবে, তাই না? কিন্তু আমার ওই অবজেক্টটা যদি সবার উপরে থাকে, সবার উপরে যেটা থাকবে সেটাই তো আগে দেখা যাবে, তাই না? একটা জিনিস মনে করেন যে আপনার সামনে একটা দরজা আছে, সেই দরজাটা মনে করেন যে আপনার সবকিছু আটকায় রাখছে, যে দরজার কারণে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু দরজার পিছনে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা কিন্তু মনে করেন যে ফাঁকা আছে, ওয়ালে একটা অংশ ফাঁকা আছে, কিন্তু এই দরজার কারণে আপনি কিন্তু এই ফাঁকা দিয়ে কি আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। যখন আপনি দরজাটা খুলতেছেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন। বিষয়টা এমন না যে আমাদের এই যে স্কাইটা পুরো পেজের উপর চলে আসছে, যখন পুরো পেজের উপর চলে আসছে তখন কি পিছনে কি আছে কোনো কিছু দেখতে পারবো? দেখতে পারবো না। কিন্তু এই দরজাটা যদি ওই ফাঁকা ওয়ালের পিছনে থাকতো, তাহলে ওই ফাঁকা জায়গাটুকু দিয়ে যে ফাঁকা জায়গাটুকু আছে ওই জায়গাটুকুই আমরা দরজা যতটুকু ততটুকু দেখতে পেতাম, তাই না? ততটুকু দেখতে পেতাম না, বলেন? জি হ্যাঁ। এইখানেও ব্যাপারটা মনে করেন সেম। প্রথমে আমাদের মনে করেন যে স্কাইটা আছে, স্কাইটা সবার উপরে, স্কাইটা ফুল পেজটাকে জুড়ে রাখছে, যার কারণে পিছনে কি আছে দেখতে পাচ্ছি না। যখন এই স্কাইটাকে ধরে আমরা হচ্ছে বিল্ডিং এর নিচে নিয়ে গেলাম, বিল্ডিং এর ভিতরে বা পিছনে নিয়ে গেলাম, তখন কি হচ্ছে, বিল্ডিং এর যে ফাঁকা অংশটা বাকি আছে ওই ফাঁকা অংশটুকুই আমরা শুধুমাত্র স্কাই দেখতে পাচ্ছি, আর বাকি জায়গায় তো আমাদের ঘরই আছে। যেমনটা যদি কোনো দরজাকে আমরা বললাম যে বিল্ডিং এর পিছনে নিয়ে যাচ্ছি, বিল্ডিং এর যে ফাঁকা অংশটুকু আছে যেখানে আমাদের কোনো ইট নেই, সেই অংশটুকুই আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের দরজা, তাই না? বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। আচ্ছা, যে পলিগনাল যে লেক্সোডোনটা, ওটা কি হচ্ছে মানে কর্নারটা না মিললে হচ্ছে আর মানে লাইনটা আর মিলানো যায় না, এরকম বাকিই থাকে, তো ওটাকে ক্যান্সেল করবো কিভাবে? আচ্ছা, ব্যাক মানে ও ভুল করে কোথাও ক্লিক করছেন নাকি? জি। আচ্ছা, যদি ভুল করে ক্লিক করেন, যে আমি সাপোজ এখানে ক্লিক করতে যা অন্য জায়গায় ক্লিক করে ফেলছি, তাই তো? তো এটা ব্যাকে যেতে হলে আমাকে ব্যাক স্পেস ক্লিক করতে হবে, ঠিক আছে? কিবোর্ডে যে ব্যাক স্পেসে ক্লিক করলে এখান থেকে একটা পয়েন্ট ক্লিক করলাম, আমার নেক্সট পয়েন্টটা তো এখানে নিতে হবে, আমি এখানে না নিয়ে এখানে ক্লিক করছি, আমার তো তাহলে ব্যাকে যেতে হবে। ব্যাক স্পেস ক্লিক করলাম, আমাদের এই পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে আমি ওইভাবে ক্লিক করলাম। সেম ভাবে ক্লিক করে যখন ঘুরে আমি আগের জায়গায় ফিরে আসবো তখন এটা সিলেকশন হবে। অবশ্যই যেখান থেকে শুরু করেছি আমাকে সেখানে ফিরে আসতে হবে। বুঝতে পেরেছেন কিভাবে সিলেকশন করব? এখন আমরা এই হাউসটাকে সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিয়ে যেতে পারি, এভাবে নিয়ে যেও নতুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট আই দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম, সিলেকশন করে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিতে পারি, তাই না? যেমনটা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভটা দুই ভাবে হতে পারে। আমরা এটাকে স্কাইটাকে সাপোজ এই দুইটাকে মার্জ করে দিই। মার্জ কি সেই বিষয়টা এখন বোঝার দরকার নাই, এক করে দিলাম, দুইটা আলাদা আলাদা পিকচার ছিল এখন এক হয়ে গেল। তো আমরা এটা এখন ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ করব। সাপোজ এতটুকু সিলেকশন করলাম, এখন আমরা চাচ্ছি এই লেয়ারেই থাকবো, নতুন কোনো লেয়ার নেব না। কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ার নিয়ে তো আমরা ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারি, পিছনেগুলো ডিলিট করে দিলে আমরা দেখতেছি যে সব ডিলিট হয়ে গেছে, তাই না? রিমুভ হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি এই লেয়ারেই থাকবো, আমরা কোনো কিছু ডিলিট করব না, মানে সরি নতুন কোনো লেয়ারে যাব না, কিন্তু ডিলিট করব। তো সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটার ক্ষেত্রে অবশ্যই সিলেকশনটা করতে হবে। এবং যদি সিলেকশনটা আপনি এইভাবে করেন যে স্কাইটা যদি এইভাবে সিলেকশন করেন, এভাবে স্কাই সিলেকশন করে ডিলিট করে দেন, স্কাই ডিলিট হয়ে গেল। আর একটা কি হতে পারে, আপনি এই পিকচারটা সিলেকশন করলেন, এই পিকচারটা, কন্ট্রোল
এটাকে তাহলে সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। ইনভার্সের জন্য কি চাপতে হয়? কন্ট্রোল শিফট আই। যতটুকু সিলেকশন আছে তার বাইরে যেটা বাকি আছে সেটা আবার সিলেকশন হলো। আপনি ডিলিট করে দেন, ডিলিট বাটনে ক্লিক করেন। অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে সিলেকশন করে আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি, এটাকে অফ করলে বুঝতে হবে। ডিলিট বাটনে ক্লিক করলাম, আমাদের স্কাইটা অফ হয়ে গেল, ডিলিট হয়ে গেল, তাই না? বুঝতে পেরেছেন? তো এই সিলেকশন যখন কাজ করবেন, অবশ্যই যেটা নিয়ে কাজ করতেছেন, যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ার অবশ্যই এখানে সিলেকশন অবস্থায় থাকতে হবে, তাছাড়া কাজ করবে না। আমার ঘর আছে একটা লেয়ারে, আমার স্কাই আছে আর একটা লেয়ারে। আমার যদি ঘরটাকে সিলেকশন করতে হয়, অবশ্যই ঘরের লেয়ারেই তো আমার থাকতে হবে, তাই না? জি ভাই একদম। তো ল্যাসো টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা কি বুঝতে পেরেছি আমরা? যে পয়েন্টে পয়েন্টে ক্লিক করে স্টেট যে লাইনগুলো হবে এভাবে আমরা আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো, সেই ব্যাকগ্রাউন্ড গুলো এভাবে রিমুভ করে দেব। এখন রিমুভ করার পর এটা কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করতে হয়, সেভ মাই কম্পিউটার, এবং এখান থেকে অবশ্যই পিএনজি তে সেভ করতে হয়। পিএনজি তে সেভ করলে তাহলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, বা এখন যেহেতু হোয়াইট দেখা যাবে ডাউনলোড করলে, কিন্তু পরবর্তী যখন এটাকে ক্লায়েন্ট এটা যদি অন্য কোনো ফাইল কোনো পেজে ওপেন করে, তখন এই ব্যাকগ্রাউন্ডটা মনে করেন ট্রান্সপারেন্সি অর্থাৎ কোনো কিছু থাকে না। এখন আমাদের সামনে হয়তো হোয়াইট দেখা যাচ্ছে। তো আপনারা এরকম করে কাজ করবেন, যে ব্যাকগ্রাউন্ড এরকম রিমুভ করবেন, আপনাদের কাজ থাকবে। তো এই টুল দিয়ে আপনারা তো অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারবেন প্র্যাকটিসের জন্য। যদিও এটা আমাদের প্রফেশনাল লেভেলের কাজ না, আরো ভালোভাবে কাজ শিখবো পরবর্তীতে যখন পেইন্ট টুলে কাজ করব, আমাদের হোমওয়ার্কের জন্য কিছু দরকার, তাই না? জি ভাই। তো আমরা ল্যাসো টুলের সাহায্যে দরকার নেই, পলিগন ল্যাসো টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে? কমপক্ষে 5 থেকে 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। স্কাই রিপ্লেসমেন্ট এভাবে করবেন। এবং পলিগন ল্যাসো টুলের সাহায্যে কি আরো অন্যান্য কাজ করা যেতে পারে না? আরো বিভিন্ন কাজ কিন্তু আমরা করতে পারি। যেমন আপনি একটা রুম, এই রুমটা আমরা কপি করলাম, ঠিক আছে, নতুন একটা। আমরা চাচ্ছি এই জানালায় বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং না দিয়ে একটা সুন্দর একটা সিনারি থাকবে, অন্য কোনো কিছু দেখব। ন্যাচারাল, সাপোজ এরকম একটা ঝর্ণা দেখব। আমরা এটাকে কপি করে এতটুকু অংশ আমরা সিলেকশন করলাম জানলার। সিলেকশন করে এটা ডিলিট করে দিলাম কন্ট্রোল ডি। এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। নিচে আর একটু বাকি আছে, এতটুকু সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম কন্ট্রোল ডি। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এটা অফ করে রাখি, তাহলে বুঝতে পারবো এখানে ট্রান্সপারেন্সি, তাই না, এতটুকু ফাঁকা। এখন আমরা যে ইমেজটা এখানে দেখলাম, মনে আছে কোন ইমেজটা আমরা চাচ্ছি এখানে রিপ্লেস করতে? আমরা যদি এই ইমেজটা এখন যদি এখান থেকে কপি করে কন্ট্রোল ভি চাপ দিই, এই ইমেজটাকে যদি আমরা এই লেয়ারের পিছনে নিয়ে যাই, তাহলে কি আমরা দেখবো যে এই যে জানলা দিয়ে আমরা এই সিনারিটা দেখা যাচ্ছে, তাই না? তো এইভাবে কি আমরা ছোট ছোট কাজ কি করতে পারবো না? বা একটা ইমেজ আমাদের
সাপোজ এখানে শুধু একটা ওয়াল আছে, আমরা এখান থেকে নতুন এটা ওপেন করলাম। এখানে কোনো কিছু নেই, আমরা চাচ্ছি এখানে একটা জানলা অ্যাড করব। আমরা কি জানলা অ্যাড করতে পারবো না? উইন্ডো, নিজের ইচ্ছা মতো সবকিছু কিন্তু আমরা করতে পারবো, বলেন তো পারবো না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো ভাই। জি ভাই পারবো। কপি ইমেজ, ফাইল থেকে নিউ 300 রেজুলেশন দিলাম, এখান থেকে কন্ট্রোল ভি। এখানে যে আমাদের পলিগন ল্যাসো টুল না নিয়ে আমরা যদি এটাকে এইভাবে সিলে রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিয়ে যাই তাও হবে, তাই না? যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে, এইভাবে যদি আমরা এটাকে নিয়ে যাই, একটু বড়। মুভ টুল দিয়ে সিলেকশন করে মুভ টুল দিয়ে নিয়ে গেলাম। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, অল্ট এবং শিফট ক্লিক, সরি শিফট অল্টে ক্লিক করলাম, শুধু অল্টে ক্লিক করে এটা সমান্তরালে মাঝখান থেকে ছোট বড় করলাম, এখানে অ্যাড করে দিলাম। এভাবে অ্যাড করতে পারবো না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এভাবে, আমরা চাইলে কোনো কিছু অ্যাডও করতে পারবো, তাই না? কোনো কাজ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু নিয়ে আমরা যে কোনো জায়গায় বসাতেও পারবো। কিন্তু এখন এর পরে যে বিষয়টা আসতেছে আমাদের সামনে, সেটা কি? ঠিক আছে, এখন এর পরে আমাদের আসতেছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো পলিগন ল্যাসো টুল দিয়ে আমরা কি কাজ করতে পারবো বলেন তো? পলিগন ল্যাসো টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, আমরা কোনো কিছু রিপ্লেস করতে পারবো, তাই না? চাইলে। তো আপনারা প্রত্যেকে এই যে কাজগুলো, এই কাজগুলো কমপক্ষে 5 থেকে 10টা করে কাজ করবেন এবং আপনারা অবশ্যই গ্রুপে আপলোড করবেন। ঠিক আছে, 5 থেকে 10টা করে, যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে পলিগন ল্যাসো টুলের সাহায্যে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি সেভ করবেন, বিফোর আফটার দিয়ে আপলোড করবেন। রিপ্লেস করবেন, কি প্রথম ইমেজটা কি ছিল বিফোর এবং আফটার, দুইটা ইমেজ দিয়ে আপলোড রিপ্লেস করুন। অথবা যদি পারেন শুধু কাজগুলোই আপলোড করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একবারে যে আপনি 15টা কাজ করেছেন 15টা কাজ একবারে আপলোড করে গ্রুপে আপলোড করবেন একসাথে। যে যে কাজগুলো করতেছেন একসাথে করে আপলোড করবেন। যে আমি এখন কাজ দিলাম কি তাহলে, যে কমপক্ষে 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে পলিগন ল্যাসো টুল দিয়ে, কমপক্ষে 5টা হচ্ছে রিপ্লেস করতে হবে। এখন আমরা যাবো যে নেক্সট স্টেপে, সেই নেক্সট স্টেপে কি থাকবে সেটা একটু দেখি। তো আমরা এখন কি বলতেছি, পলিগন ল্যাসো টুল দেখলাম এবং এরপরে আমাদের সামনে আসতেছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ম্যাগনেটিক ল্যাসো টুলের সাহায্যে আমাদের কি কাজ করা যায়? ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে ল্যাসো টুলের মতোই কাজ করে, কিন্তু ল্যাসো টুল যেমন হচ্ছে আমরা ফ্রি ভাবে ড্রয়িং করতে পারি যে কোনো জায়গায়, কিন্তু ল্যাসো টুলের ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে আপনি জাস্ট যেভাবে যাবেন সেভাবে অটোমেটিক আপনার সোজাসুজি সেই স্টেট, এরকম আপনি যেভাবে যাবেন, বৃত্ত আকারে গেলে বৃত্ত যাবে, স্টেট গেলে আপনার স্টেট আপনার লাইন তৈরি করে দেবে। এখন এটা এক্সাম্পলের সাথে দেখলে এই বিষয়গুলো আমরা ভালো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো আমরা এখান থেকে একটা রাউন্ড কোনো কিছু নেই,
আমরা এই ম্যাঙ্গোটা নিই। আমরা চাচ্ছি এই ম্যাঙ্গোটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। এই ম্যাঙ্গোটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। কিভাবে আলাদা করব? এই আমাদের লাস্ট 3 নাম্বার যেটা ম্যাগনেটিক ল্যাসো টুল, সেই ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে। তো এই কাজটা কিভাবে করব? আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম। এইখান থেকে এখন এই যে এর যে হচ্ছে এরিয়া, অর্থাৎ হোয়াইট এবং ম্যাঙ্গোর মাঝখানে যে পার্থক্য, এখন আমি জাস্ট দেখেন এই কর্নার দিয়ে আমি জাস্ট নিয়ে যাচ্ছি, ম্যাগনেটিক ল্যাসো টুলটাকে জাস্ট কর্নার দিয়ে নিয়ে যাচ্ছি। এটা অটোমেটিক মনে করেন যে ওর আশেপাশে যেটা অ্যাকুরেট হয় যতটুকু সম্ভব ততটুকু কিন্তু অটোমেটিক সিলেকশন করে দিচ্ছে। লাস্ট পয়েন্টে আসলাম, ক্লিক করলাম, লাস্ট পয়েন্টে এসে যেখান থেকে শুরু করেছিলাম আমাদের সিলেকশন হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। আমাদের এটাকে ডিলেট করে দিই, এটা যদি অফ করে রাখি তাহলে বুঝতে পারবো। অথবা আমরা যদি এটাকে ধরে কন্ট্রোল শিফট আই না দিয়ে আমরা যদি কন্ট্রোল জে দিই, তাও এটা নতুন লেয়ারে চলে যাবে। এইগুলোকে অফ করলে আমরা সেটা বুঝতে পারবো, তাই না? খুবই ইজি না, বুঝছেন? ম্যাগনেটিক ল্যাসো টুলটা অনেক ইজি না? জি ভাই। জাস্ট এইভাবে নিয়ে যাবেন, আপনার ইমেজের আশপাশ দিয়ে নিয়ে যাবেন, অটোমেটিক মনে করেন যে সিলেকশন হয়ে যাবে। এখন অনেক সময় হয় কি, এই যে ভুল করে এরকম এরকম খুব ঝামেলা হয়, চালাতে কিন্তু অনেক ঝামেলা হয় ম্যাগনেটিক ল্যাসো টুলটা। এই যে এরকম যেখানে ক্লিক যেখানে যাবেন সেভাবে পয়েন্ট আপনার পিছনে চলে যাবে। তো এইখান থেকে ব্যাকে যেতে হলে আপনাকে ব্যাক স্পেস ক্লিক করতে হবে, পাশাপাশি এই মাউসের কার্সারটা পিছনে আস্তে আস্তে আপনাকে নিয়ে যেতে হবে, যেখানে পয়েন্ট আছে সেই পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে হবে। তাছাড়া না হলে কিন্তু আপনি কখনোই এটার পিছন থেকে মুক্তি পাবেন না, বুঝছেন? আপনার মাউসের কার্সার, মাউসের পয়েন্ট মানে অর্থাৎ যে পয়েন্টটা যেখানে আছে সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে, যেখানে আপনার শেষ হচ্ছে, বুঝছেন? যখন নিয়ে যাবেন তখন কিন্তু এভাবে ব্যাকে যাবে, অন্যথায় কিন্তু আপনার এটা ব্যাকে যাবে না, আপনার কাজ কিন্তু হবে না। অবশ্যই আপনি ভুল করেছেন, ভুল করে এখানে চলে গেছেন, আপনার ব্যাকে যেতে হবে, পাশাপাশি আপনার এই মাউসের কার্সারটা ওই পয়েন্টের কাছাকাছি নিয়ে যাবেন, পয়েন্টের কাছাকাছি নিয়ে যাবেন, তাহলে হবে কি খুব সহজেই এটা আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি মনে করেন যে অনেক বেশি হয়ে গেছে, আপনি এটা থেকে একদম রিমুভই করতে যাচ্ছেন, অন্য জায়গায় ক্লিক করলেও যাচ্ছে না, আপনি উপরে একদম কিবোর্ডের উপরেতে ইএসসি লেখা আছে না, ওইটাতে ক্লিক করলে সবগুলো একবারে ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই। তো কি ভাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তো ম্যাগনেটিক ল্যাসো টুলের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করলাম, তো অনেক সময় হয় কি আমরা সিলেকশন প্রথম দিকে কাজ করি, আমাদের হচ্ছে এই মাউসটাকে সঠিকভাবে আমরা এভাবে নিয়ে যেতে পারি না, সঠিকভাবে আমরা চালাতে পারি না। সেই ক্ষেত্রে এইখান থেকে যদি আপনি ওয়াইডের পরিমাণটা একটু বাড়ায় দেন, তাহলে আপনি যদি একটু বেশি দূর দিয়েও যান, তো ও চেষ্টা করবে আপনার যে ইমেজ সেই ইমেজের কাছাকাছি অটোমেটিক আপনাকে নিয়ে যাওয়া। ঠিক আছে, আপনি একটু যদি দূর দিয়েও যান ইমেজের, দেখেন আমি কি জোরে যাচ্ছি, ইমেজের অনেক দূর দিয়ে কিন্তু যাচ্ছি, তারপরে কিন্তু ওটা টেনে অটোমেটিক ইমেজের কাছে নিয়ে যাচ্ছে। অনেক সময় হয় কি এক্সট্রা কোনো অংশ অ্যাড হয়ে যায়, সেই এক্সট্রা অংশ যদি রিমুভ করতে হয়, আমরা এটা কিন্তু ল্যাসো টুলের সাহায্যেও করতে পারি। যদি আমরা অল্ট ক্লিক করে ল্যাসো টুলের সাহায্যে এইভাবে এতটুকু এইভাবে রিমুভ করতে চাই, এতটুকু রিমুভ করতে পারি। তবে সব থেকে সুবিধা হয় কি, নর্মাল যে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল না নিয়ে, সরি ম্যাগনেটিক ল্যাসো টুল না নিয়ে ল্যাসো টুলে ক্লিক করতে হয়। ক্লিক করে যদি এক্সট্রা কোনো অংশে অ্যাড করতে হয়, এইভাবে ধরে এই অংশটুকু এইভাবে অ্যাড করে দেবেন। অল্ট ধরলে মাইনাস হয়, শিফট ধরে অ্যাড করতে হলে, শিফট ধরলে এভাবে অ্যাড করতে পারে, তাই না? এখানে সাপোজ এতটুকু মাইনাস করব, আমি যদি শিফট অল্ট ধরে এতটুকু এইভাবে ড্র্যাগ করি, তাহলে এতটুকু এভাবে মাইনাস হয়ে যায়। এভাবে নিখুঁত কিন্তু সিলেকশন করা যেতে পারে এই পলিগন ল্যাসো টুল এবং ল্যাসো টুলের সমন্বয়ে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা ভাইয়া, একটা শর্টকাট গুলো কি আলাদাভাবে মানে লিখে দেওয়ার মতো ব্যবস্থা নেই? না, আমি প্রথম দিনে বলেছিলাম যে যখন ক্লাস করতে বসতে হবে তখন একটা খাতা কলম নিয়ে বসতে হবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আমি যদি লিখে দিয়ে দিই, আমি দিলে তো দিতেই পারি, গুরুত্ব থাকবে না। আমি চাই প্রত্যেকে গুরুত্ব দেন এবং প্রত্যেকে খাতা কলম নিয়ে ক্লাস করতে বলবেন। ক্লাসে বসতেছেন মানে ক্লাসের মতো,
যেমন অন্যান্য ক্লাস করেন তেমন হচ্ছে এই ক্লাসগুলো করতে হবে। এখানে আপনার মৌখিক বিষয়গুলো মনে রাখতে হবে, মুখস্থও করতে হবে, আপনাকে শিখতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, আবার সবই করতে হবে, পরীক্ষাও দিতে না হবে। ভাইয়া, আমি কথাটা এই জন্য বললাম যে ভাইয়া এখন তো অনলাইনে ক্লাস করেন, তো আমি যে কোনো পজিশনে যদি একটু আমার ক্লাস করার মতো ইয়া থাকে তাহলে আমি যে কোনো পজিশনে ক্লাসটা করতে পারছি। কিন্তু সব ক্ষেত্রে তো আমার কাছে খাতা কলমটা থাকা সম্ভব না। না, আমি আপনাদের প্রথমেই বলেছি যে পরিস্থিতি যেমনই হোক, সিচুয়েশন যেমনই হোক, এই ক্লাসের টাইমটা আপনাকে বের করতেই হবে, যেন এই টাইমটা কোনো কাজের ভিতরে না ঢোকে। এই টাইমটা আপনি যে কোনো পরিস্থিতিতে বসে ক্লাস করলে কোনো কিছু শিখতে পারবেন না ভাইয়া। আপনাকে ক্লাসের মতোই ক্লাস করে বসতে, একদম সবকিছু থেকে দূরে, মোবাইল টোবাইল সব অফ, মেসেঞ্জার অফ, ক্লাস করতে বসেন। খাতা কলম নিয়ে কম্পিউটারের সামনে বসে ক্লাস করেন, ভালো কিছু শিখতে পারবেন। যদি যে কোনো পরিস্থিতিতে ক্লাস করবেন এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ভাই, বুঝছেন? শিখতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, আপনাকে পরিশ্রম বেশি করা লাগবে। এই জন্যই বলেছি খাতা কলম নিয়ে বসতে, খাতা কলম নিয়ে ক্লাস করতে, কম্পিউটারের সামনে বসে ক্লাস করতে, যেন যে সমস্যা বা যে বিষয়গুলো হচ্ছে সেগুলো লিখে রাখতে পারেন, যেন প্রশ্ন করতে পারেন ক্লাস শেষে, ভাই আমার এই সমস্যা মনে হয়েছে, আমি এই শর্টকাট গুলো বলতেছি, আমি এই শর্টকাট গুলো লিখে রাখলাম, পরবর্তীতে আমি যখন ওই প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু খুবই সুবিধা হবে আমাদের জন্য, তাই না? বা একটা বিষয় হয় কি, আমি ক্লাসের সময় দেখা যাচ্ছে 20টা শর্টকাট বলবো, কিন্তু লেখার সময় আমি যখন নোট করে দেব তখন আমার নিজেরই মাথায় আসবে না যে কি কি দেব। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এই জন্য যখন ক্লাস করতে বলবেন চেষ্টা করবেন খাতা কলম নিয়ে প্রত্যেকে ক্লাস করতে বসার, এবং আমি এটা প্রথম থেকেই প্রত্যেককে বলেছি। বুঝতে পেরেছেন সবাই? ভিডিও দেখে পয়েন্ট নোট করে নিতে হবে যদি এরকম যদি পরিস্থিতি হ্যাঁ হয়। এরকম পরিস্থিতি আসে, ভিডিও দেখে সেটা নোট করে নেবেন, ভিডিও তো দেখবেনই, ভিডিও তো থাকবেই। তো এই ম্যাগনেটিক ল্যাসো টুলের সাহায্যে এরকম আমাদের হচ্ছে রাউন্ড যে শেপ গুলো বা একটু ঝামেলা যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলেই সিলেকশন করতে পারি, তাই না? ফাইল থেকে এই আমেজ ট্যাবের ওপেন করি, এখান থেকে রেজলিউশনটা অবশ্যই 300 করে দেব, কন্ট্রোল ভি। এই আমটাও কি সেম ভাবে আমরা করতে পারবো না ল্যাসো টুলের সাহায্যে? জি ভাই, করা যাবে। এই যে ভিতর দিকে চলে গেছে, আমরা ব্যাক স্পেস দিয়ে ব্যাকে যাব, এখানে একটা ক্লিক করলাম কারণ আমাদের উপর দিকে যেতে হবে না। এবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে এলাম, উপরে এসে এখানে একটা ক্লিক করলাম, এদিকে যেতে হবে, এখানে ক্লিক করলাম, এখানে। এবার আবার যে রাউন্ড আছে রাউন্ডের মতো করে, খুব ইজি তাই না? রাউন্ডে তো ক্লিক করতে হয়, ক্লিক করা লাগে না, রাউন্ডেটা ওই কর্নার দিয়ে আস্তে আস্তে নিয়ে যেতে হবে, খালি যত কাজ দিয়ে নিয়ে যাবেন তত পারফেক্ট ভাবে হবে। তো এখন আমরা এটাকে যদি কন্ট্রোল শিফট আই ক্লিক করে ইনভার্স করলাম সিলেকশন, ডিলেটে ক্লিক করে যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, এটা আমাদের যেটা আছে এটা হাইড করে রাখি বা এটাকে অফ ডিলেটই করে দিই, কোনো দরকার নেই। যদি আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবো যে আমাদের শুধুমাত্র এই পিকচারটা আছে, শুধু ট্রান্সপারেন্সি এরিয়া দেখা যাচ্ছে, তাই না? জি ভাই। এভাবে কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো? তাহলে পলিগন ল্যাসো টুল দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন 5টা, পলিগন ল্যাসো টুল দিয়ে স্কাই বা হচ্ছে অন্য কোনো কিছু রিপ্লেস করবেন 5টা, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কয়টা? 5টা, মনে থাকবে তো কমপক্ষে। আর যে যত বেশি করবেন সে তত বেশি শিখতে পারবেন, এটাই বাস্তবতা। যত বেশি কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি শিখবেন। বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। ভাইয়া আমার একটা সমস্যা আছে। জি, সমস্যা বলেন। ভাইয়া আমার এই ফটোশপে আপনার যেমন হচ্ছে মানে লেফট সাইডে সবগুলো শো করতেছে না, লেয়ার লেয়ার তারপর ব্যাকগ্রাউন্ড গুলো, আমার লেফট সাইডে কিছু নাই। কিচ্ছু নাই? না আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। ভাইয়া আপনারটা দেখা যাচ্ছে। না, আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি অফ করতেছি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
আপু স্ক্রিনটা শেয়ার করেন। হচ্ছে না। আচ্ছা, নিচের দিকে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, ইওর ইন্টারভিউ স্ক্রিনে ক্লিক করেন, তারপরে দেখেন একটা ডায়লগ বক্স আসবে, ওই ডায়লগ বক্সের মাঝখানে ক্লিক করবেন। এরকম আমাদের ইমেজগুলো দেখা যাচ্ছে সেম, ওইখানে ক্লিক করলে ওই যে ওই ডায়লগ বক্সের নিচের দিকে দেখবেন যে শেয়ারের অপশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ হয়েছে। এই যে এটা কথা বলছি, টুলস গুলা তো বাম দিকে, ডান দিকে কিছু নাই। দেখতে পাচ্ছি না কিছু। আপনার স্ক্রিন শুধুমাত্র আপনি কোথায় ক্লিক করছিলেন? শুধু কি ওই আপনার ইওর স্ক্রিনে ক্লিক করছিলেন? ভাইয়া ওখানে মাঝখানে ছিল ওই হচ্ছে ইওর উইন্ডো, ওইটা অফ করেন। উইন্ডোতে আমি যেটা বললাম সেটা করতে হবে। উইন্ডোতে ক্লিক করলে শুধু এই পেজটাই দেখা যাবে, অন্য কিছু দেখা যাবে না। আপনি স্ক্রিনটা অফ করেন, আবার যান ওইখানে যান, দেখেন হ্যাঁ এবার হচ্ছে ইওর ইন্টেরিয়র স্ক্রিন যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। এবার ফটোশপে যান। এই সাইডে কিছু দেখা যাচ্ছে না তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আপনি উইন্ডোতে যান, ওয়ার্ক স্পেস প্রথমটায়, হ্যাঁ এখান থেকে রিসেট ইসেনশিয়ালে ক্লিক করেন। হ্যাঁ এবার এই যে কর্নার দেখছেন সবগুলো আসছে। ও জি ভাইয়া আসছে। তো এই বিষয়টা প্রথম দিনেই বলেছিলাম যে অনেকের এই সমস্যাটা হবে, যে ভুল করে কোথাও ক্লিক করবেন হারায় যাবে, ডিলিট হয়ে যাবে। তো ফিরে পাওয়ার জন্য কি করতে হবে সেটা বলেছিলাম। আপনার প্রথম ক্লাসটা আবার দেখবেন, বুঝছেন? আপনারা প্রত্যেকে প্রথম ক্লাসটা দেখবেন এবং এই ক্লাসটা দেখবেন, তাহলে দুইটা ক্লাস একসাথে করে ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আসতেছে আমাদের ম্যাজিক সিলেকশন টুল এবং হচ্ছে ম্যাজিক সিলেকশন এবং কুইক সিলেকশন টুলটা, ঠিক আছে? তো কুইক সিলেকশন এবং ম্যাজিক সিলেকশন টুলটা সেম ভাবে কাজ করে যেমনটা সিলেকশন। তো এখানে মজার ব্যাপার কি, আমি যদি ম্যাজিক সিলেক্ট কুইক সিলেকশন দিয়ে কাজ করি, আমরা যে এই যে আমের যে ব্যাকগ্রাউন্ডটা সাপোজ রিমুভ করবো, সিলেকশনটাতে নিলাম, যদি এইভাবে ড্র্যাগ করে নিয়ে যায়, সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি রিমুভ করতে হয় অল ক্লিক করলে শেয়ার নেই। দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, সিলেকশনের ক্ষেত্রে কুইক সিলেকশনটা অনেক বেশি কাজে দেবে, কারণ এটা আমাদের খুব কাজে লাগে। তো বেশিরভাগ ইউজ করা হয় এই কুইক সিলেকশন এবং ম্যাজিক সিলেকশন টুলটাই। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে আমরা কি করব, এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। সেটা কি দিয়ে? কুইক সিলেকশন টুল দিয়ে। কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি, এবার ড্র্যাগ করে নিয়ে গেলে ইমেজটা এইভাবে সিলেকশন হয়। এখন যে বাইরের অংশটা যদি রিমুভ করতে হয়, সেম ভাবে অল্টে ক্লিক করে এভাবে এতটুকু রিমুভ করে দিলাম। যদি আমাদের যোগ করতে হয়, শিফটে ক্লিক করে যোগ করবেন। এখন এটাকে সিলেকশন হলো, কন্ট্রোল দিয়ে নতুন লেয়ারে নিয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। বুঝতে পেরেছেন? যদি আমাদের অনেক সময় যে স্কাই ডিলিট করলাম না, সাপোজ এইখান থেকে আমি স্কাইটা ডিলিট করতে যাচ্ছি, এই বিল্ডিং এর ভিতর থেকে, এই এই ইমেজ থেকে, আমি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটা নিলাম, দেখেন শিফট ধরে স্কাইটা কিন্তু আমি সিলেকশন করে ফেলেছি। বুঝতে পেরেছেন? যদি আমি নরমাল ইমেজের ক্ষেত্রে যাই, এই পিকচারের স্কাইটা সাপোজ রিমুভ করব, ফটোশপ অফ হয়ে গেছে। ফটোশপ 20 ডাউনলোড দিছে ভাই, আর 1 ঘন্টা হয়েছে, এখন মাত্র 1 সেকেন্ডের মতো হয়েছে। মানে সিডি দিয়ে দেন, ডাউনলোড দিয়ে বিষয়টা আরো ঘন্টা লিস্ট দেখায়।
ইসের আপনার সমস্যা মনে হচ্ছে, নেট স্পিডের প্রবলেম। আচ্ছা, তো আমরা এগুলো সব ডিলিট করে দিই যেগুলো কাজ করলাম। তো আমরা নতুন একটা ইমেজ নেব, এই ইমেজটা। কন্ট্রোল, কপি হয় নাই, কপি করলাম ইমেজটা, ফাইল থেকে নিউ। আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তাও কি দিয়ে? ম্যাজিক সিলেকশন টুল দিয়ে। আমরা ম্যাজিক সিলেকশন টুল দিলাম, একবার ক্লিক করলাম, প্রায় দেখেন রিমুভ হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। শিফট ধরে ক্লিক করলাম, যে অংশটুকু সিলেকশন হয় নাই সেই অংশটুকু এইভাবে সিলেকশন করলাম। এভাবে কিন্তু আমাদের স্কাইটাও সিলেকশন হয়ে গেল। ডিলেটে ক্লিক করলাম, স্কাই ডিলেট হয়ে গেল। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া ম্যাজিক সিলেকশন টুল এটা কি ফটোশপ 21 এ শুধু? না না, এটা আমরা এখানে খুঁজে পাচ্ছিলাম না তো। আপনি কত ভার্সন চালাচ্ছেন? ভাই 20 20তেও আছে, দেখেন ওই সিলেকশন টুলের ভিতরে। আসলে আমি তো চেক করতেছি। সিলেকশন টুলে যাবেন, সিলেকশন টুলের ভিতরে দেখবেন যে ম্যাজিক সিলেকশন টুল সবারই আছে। পাইছি ভাই, পাইছি। এখানে আইকনটা একটু চেঞ্জ ছিল তো তাই একটু দিয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আমি একটা ক্লিক করলাম, এটা কোনটা সিলেকশন করতেছে। আমি যে কালারের উপরে ক্লিক করতেছি, এই কালার রিলেটেড যতটুকু কালার এই পিকচারে আছে সেটা কিন্তু সিলেক্ট করতেছে। আমি এখানে ক্লিক করলাম, এই কালার রিলেটেড যে কালারগুলো যেখানে যেখানে আছে সে অটোমেটিক নিচ্ছে। আমি এখানে আবার ক্লিক করলাম, দেখেন প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে, কিন্তু যেখানে যে রিলেটেড কালার আছে সেই কালারগুলো ধরবে কিন্তু। এখন আমি যদি এই কালারের সাথে অ্যাড করতে চাই, শিফট ধরতে হবে, শিফট ধরলে সেকেন্ডে চলে আসবে অটোমেটিক। শিফটে ক্লিক করলাম, কালার অ্যাড হচ্ছে, নতুন করে আমরা কালার অ্যাড করতেছি, ওই অংশটুকু সিলেকশনের ভিতর নিচ্ছি। তো অনেক সময় হয় কি, আমরা এই টলারেন্স, বুঝছেন, টলারেন্স কম বেশি করে, যে ম্যাজিক সিলেকশনের মূল বিষয় হচ্ছে টলারেন্স। টলারেন্স যত বেশি থাকবে তত বেশি এরিয়া সে সিলেকশনের ভিতরে রাখবে। দেখেন আগে এখানে ক্লিক করলে এতখানি হচ্ছিল না, আমরা টলারেন্সটা বাড়ালাম, এখন কিন্তু সিলেকশনটা বেশি হচ্ছে। এখন আবার দেখেন এই যে সাদা অংশটায় ক্লিক করতেছি, এই সাদা অংশটা ইমেজের উপর আছে, ইমেজের উপরেও চলে যাচ্ছে অনেক অংশ, কারণ ইমেজ আর এই দুইটার ভিতরে অলমোস্ট মার্জ হয়ে গেছে, যার কারণে এরকম মনে হচ্ছে। আমরা উপরের দিকে একটু সিলেকশন করলাম যেন এই ইমেজের ভিতরে না যায়। যদিও এখানে আমাদের কন্টিগুয়াসটা সিলেকশন আছে, কন্টিগুয়াসটা কি করে, দুইটা লেয়ারের বা দুইটা অবজেক্টের মাঝখানে পার্থক্য তৈরি করে। তারপরেও কন্টিগুয়াস দেওয়ার পরেও কিন্তু এটা বুঝতে পারতেছে না, কারণ এই ইমেজটার কোয়ালিটিটা একটু খারাপ, আমরা রেজুলেশনটা বাড়াই নাই। রেজুলেশনটা যদি বাড়াই নিতাম তাহলে এই সমস্যাটা হতো না। তো যদি আমাদের কোনো সময় কাজ করতে হয় ম্যাজিক সিলেকশন টুল দিয়ে, তো যদি সেম কালারের কালার স্কাই থাকে, তো আমরা এরকম এক ক্লিক করে, যেমনটা হতে পারে, যদি একটু নর্মাল কোনো স্কাই দেখি, এই ধরনের পিকচারে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সাপোজ এই ব্যাকগ্রাউন্ড জাস্ট ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যদি আমরা একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, আমাদের সিলেকশন কিন্তু শেষ। এখন যদি ডিলেটে ক্লিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ 2 ক্লিকে। যদি এই টলারেন্সটা আমরা আরেকটু বাড়াই দিই, এক ক্লিকে, আরে দেখেন এতটুকু অংশ বাকি আছে, আর একটু বাড়াই দিই, আমাদের সিলেকশন কমপ্লিট। বুঝতে পেরেছেন? তো তবে টলারেন্সটা সবসময় চেষ্টা করবে নিজের মতো করে, না পিকচার অনুযায়ী বাড়ায় কাজ করা, সেটা পিকচারে যে অনুযায়ী যখন যে পিকচারে কাজ করবে সেই পিকচারে কিভাবে টলারেন্স কাজ করতেছে সেটার উপরে ডিপেন্ড করবে। পিকচারটা কতটুকু বড় বা পিকচারে কি ধরনের কালার, কতটুকু কালার অ্যাড করা আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। এখন এই ম্যাজিক সিলেকশন টুলে ক্লিক করলে ম্যাজিক সিলেকশনের আরো বেশ কিছু অংশ আমরা দেখতে পাই বা অপশন দেখতে পাই, যেটা কন্টিগুয়াসের কথা বললাম। আসলে এই কন্টিগুয়াসটা কি? কন্টিগুয়াসটা হচ্ছে, আপনি যদি এটা সিলেকশন থাকে, তাহলে আপনি যে এখানে ক্লিক করলেন, এই কালারটা ক্লিক করলেন,
এই কালারটা শুধুমাত্র অতটুকুই নেবে যতটুকু হচ্ছে সেম ভাবে একটা কালার আছে, সেই কালারের পরে অন্য কোনো কালার নেবে না। দেখেন এই যে স্কাইয়ের পরে ঘরের একটা অন্য কালার আছে না, দেখছেন? তারপরে যে হয়তো বা স্কাইয়ের মতো এরকম সাদা অংশ এখানে থাকতেই পারে। যদি এই কন্টিগুয়াসটা আমাদের অফ থাকতো তাহলে কি হতো? আমি যদি এইখানে ক্লিক করতাম, এই ঘরের ভেতরেও যদি সেরকম কোনো কালার থাকতো, সেই কন্টিগুয়াস যদি অফ করা থাকতো তাহলে কি হতো? সেই কালারটা কিন্তু এখানে নিত। যেমনটা এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন কন্টিগুয়াসটা আমাদের অফ আছে, আমরা এইখানে ক্লিক করতেছি, আমাদের এই নিচে এইখানে অংশগুলো সিলেকশন হয়েছে। এটা কি সিলেকশন হওয়ার কথা ছিল? আমরা কন্টিগুয়াসটা যদি এখন অন করে এখানে ক্লিক করি তাহলে কোনোদিন এই জায়গা আসবে না। দেখছেন? বুঝতে পেরেছেন কন্টিগুয়াসের কাজ কি? জি ভাইয়া। তো কন্টিগুয়াসটা খুবই ইম্পর্টেন্ট। সবসময় দেখবেন যে যদি আপনি ম্যাজিকম টুল দিয়ে কাজ করেন বা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই কন্টিগুয়াসটা যেন অন থাকে এবং অ্যান্টি অ্যালিয়াসও যেন অন থাকে। তো অ্যান্টি অ্যালিয়াস সম্পর্কে কি বলেছিলাম আপনাদের গত ক্লাসে? প্রথম ক্লাসে মনে হয় না বলেছিলাম। আচ্ছা, অ্যান্টি অ্যালিয়াসেন্টটা কি সেটা একটু দেখি। তো এইগুলো কিন্তু চারটাই কিন্তু সিলেকশনের। তো সিলেকশনের টুলগুলোকে বুঝতে পেরেছি সবাই যেগুলো দেখলাম? আর এগুলো শর্টকাট সেম, শিফট ধরলে প্লাস হয়, অল্ট ধরলে মাইনাস হয়, আর শিফট অল ধরলে ইন্টারসেট হয়। সেটা আপনি কুইক সিলেকশন নেন, ম্যাজিক সিলেকশন টুল নেন, ল্যাসো, পলিগন বা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন বা ইলিপস মার্কিউ সিলেকশন টুল যেটাই নেন, এটা সবগুলো শর্টকাট কিন্তু সেম। বুঝছেন? যে শিফট ধরলে প্লাস হয়, অল্ট ধরলে অল্টে ক্লিক করে যদি সিলেকশন করা হয় সেটা মাইনাস হয়, আর অল্ট আর শিফট একসাথে ক্লিক করলে সেটা ইন্টারসেট হয়। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম অ্যান্টি অ্যালিয়াসেন্টটা কি সেটা একটু আলোচনা করি। তো অ্যান্টি অ্যালিয়াসটা হচ্ছে ইলিপস টুলটা নিই। অ্যান্টি অ্যালিয়াস হচ্ছে আমরা একটা বৃত্ত ড্রয়িং করলাম, সাপোজ অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, একটা কালার দিলাম, ঠিক আছে? এই যে বৃত্তটা, এই বৃত্তটা যদি একটু জুম করে দেখি, এর কর্নারগুলো কিন্তু অনেক স্মুথ দেখা যাচ্ছে, তাই না? কর্নারগুলো স্মুথ, কিন্তু একটু খেয়াল করে যদি দেখেন এখানে এক্সট্রা 2-3টা কালার কিন্তু অ্যাড হয়েছে। আমাদের ব্ল্যাক কালারটা কিন্তু এখানে শেষ হয়েছে, এরপরে দুইটা একটু ব্লার দেখা যাচ্ছে না? বলেন তো, ব্লার অংশ দেখা যাচ্ছে না? জি। এই ব্লার অংশটা কেন দেখা যাচ্ছে? ব্লার অংশের সাহায্যে কোনো ইমেজের স্মুথনেসটা করা হয় ওই হালকা ব্লার করে। তো অ্যান্টি অ্যালিয়াসের কাজ হচ্ছে ইমেজে যেখানে কালার শেষ হয় সেখান থেকে আরো কিছু এক্সট্রা অংশ অ্যাড করে সেটাকে আরো সুন্দরভাবে তুলে ধরা, সুন্দরভাবে উপস্থাপনা করা। বুঝছেন? যখন আপনার এই অ্যান্টি অ্যালিয়াসটা অফ থাকে তখন এটা, যখন কোনো কিছু ড্রয়িং করা হয় তখন দেখতে কেমন লাগে একটু দেখি। আমরা এটাকে কন্ট্রোল দিলেতে ইসের মোডে নিয়ে যাই, নর্মাল মোডে, পেজের নর্মাল সাইজে নিয়ে যাই, আমরা নতুন একটা বৃত্ত নিই। এবার এই বৃত্তটাকে কি করলাম, অ্যান্টি অ্যালিয়াসটা অফ করে আমরা বৃত্তটা করলাম। এখন যদি আমরা বৃত্তটাকে একটু জুম করে দেখি, এর কর্নার গুলো দেখলে বুঝতে পারবো। দেখছেন এই কর্নার গুলো? কর্নার গুলো দেখছেন কেমন স্মুথ না, তাই না? চুক্তা চুক্তা হয়ে আছে। তো অ্যান্টি অ্যালিয়াসের কাজ হচ্ছে এই ড্রয়িং গুলোকে স্মুথ আকারে তৈরি করা। তখন এই দুইটা লেয়ারের ভিতর পার্থক্য বুঝতে পারছেন? কোনটা ভালো লাগতেছে বলেন তো? অবশ্যই উপরেটা ভালো লাগতেছে, তাই না? অ্যান্টি অ্যালিয়াস যদি অন না থাকে তাহলে এই সমস্যাটাই পড়তে হয়। তো সবসময় যখন কোনো কাজ করবেন দেখবেন যে সেটা টেক্সটের ক্ষেত্রে হোক, কোনো শেপের ক্ষেত্রে হোক, অ্যান্টি অ্যালিয়াসেন্টটা সবসময় যেন অন থাকে, এবং ম্যাজিক সিলেকশনের ক্ষেত্রে কন্টিগুয়াসটা যেন অন থাকে। ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। লেয়ার নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, লেয়ার নিয়ে আলোচনা করার সময় তো পেলাম না। আস্তে আস্তে শিখি। সমস্যা নেই, নেক্সট দিনে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ভাইয়া এই যে লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটা কি বিষয়, তখন তো নেট প্রবলেম ছিল বুঝতে পারি না।
কিসের লিংক দিয়েছিলাম? ফার্স্টে প্রথমে আমি তো বের হয়ে গেছিলাম তো আচ্ছা, আমার ফটোশপ ফটোশপ মেইন ফটোশপ ইনস্টলের যে লিংকটা সেটা দিয়েছিলাম, বুঝছেন? কোথা থেকে ফটোশপ ইনস্টল করতে হবে, আই গেট ইনটু পিসির ওইটা। বুঝতে পেরেছেন? ও আচ্ছা